গল্পের গোয়েন্দা হলেন পরাশর বর্মা, যাকে সৃষ্টি করেছিলেন প্রেমেন্দ্র মিত্র, যিনি জন্মগ্রহণ করেছিলেন 1904 সালের 4 সেপ্টেম্বর এবং তার মহাপ্রয়াণ ঘটে 1988 সালের 3রা মে। তার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে শুরু করছি আজকের গল্প ভয়ঙ্কর ভাড়াটে ও পরাশর বর্মা। বাড়ি খুঁজে বের করে ভিতরে গিয়ে বসতে না বসতেই প্রথম কবিতার খাতার চাপে দম বন্ধ হবার জোগাড়। একটি দুটি নয়, 5টি মোটা বাঁধানো খাতা, আর প্রত্যেকটি খাতা আগাগোড়া কবিতায় ঠাসা। প্রথম খাতা খুলে প্রথম কবিতা পড়েই চক্ষু স্থির। কবিতাটির নমুনা: যদি বলো মাঝরাতে ঘুম যেই ভেঙে যায়, ছটফট করো শুধু বিছানায়। আমি বলি ভাবনা কি, ঘুম যদি নাহি আসে, ছাদে গিয়ে দাঁড়াও না খাড়া পায়, দেখবে শহর ঘুমে মগ্ন। দূরে কোথা গাড়ি চলে যাচ্ছে, ঠিক যেন মাঝে মাঝে চিত হয়ে শুতে গিয়ে ঘর ঘর নাকতার ডাকছে। বিছানায় নিঃসারে ছাড়পোকা মশারা যেভাবে কামড় দিতে ব্যস্ত, চোর বাটপার আর বদমাস যথাযথ, কোথা নেই কেউ অলস্ত। আহা কিবা মনোহর তারাদের ঝিকমিক, মনে হয় আকাশেতে কারা করে পিকনিক। আমি তাই বলি মিছে, যেও না কো ঘাবড়িয়া, মাঝে মাঝে মন্দ কি হলে ইনসমনিয়া। কবিতাটি শেষ করে খাতা থেকে মুখ তোলার আগেই লেখকের সলজ্জ মন্তব্য শোনা গেল: আমি একটু আধুনিক ধরনের লিখি, তা নিশ্চয়ই বুঝতে পারছেন। যারা এ লেখা পড়েছেন তারাও এতক্ষণে বোধহয় বুঝেছেন যে এই কবিতার লেখক পরাশর বর্মা ছাড়া আর কেউ নয়। নিজের গরজে তাঁরই বাড়ি খুঁজে আজ সকালে এসে পৌঁছবা মাত্র তিনি আনন্দে এমন গদগদ যে আসল কথাটা বলবার এখনো সময় পায়নি। খিদিরপুরের একটি গলির ভিতর বাড়ি। দরজায় গিয়ে কড়া নাড়তেই হঠাৎ একেবারে কানের কাছে ভারী গলায় কাকে চান শুনে চমকিয়ে উঠেছি। কাছে পিঠে তো কেউ নেই। এই অশরীরী ধাক্কাতেই মুখ থেকে আপনা হতে বেরিয়ে গেছে, আগে পরাশর বর্মাকে। নাম বলুন আপনার। আবার সেই ভুতুরে আওয়াজ। নামটা বলার পরই দরজাটা যেন মন্ত্র বলে খুলে গেছে, কিন্তু ওধারেও তো কেউ নেই। সত্যি ঢুকবো না এখান থেকে সরে পড়বো ভাবছি, এমন সময় ভিতরের ঘর থেকে স্বয়ং পরাশর বর্মাই বেরিয়ে এসেছেন। আরে আসুন আসুন, আমার কি সৌভাগ্য। পরাশর বর্মার কণ্ঠে সাদর অভ্যর্থনা। ভুতুরে আওয়াজের অস্বস্তিটা তখনও কাটাতে পারিনি। সন্দিগ্ধভাবে পেছনে একবার তাকিয়ে তার পিছু পিছু ভিতরের ঘরে গিয়ে ঢোকবার পথে জিজ্ঞাসা করছি, ব্যাপারটা কি বলুন তো? এসব ভুতুরে কাণ্ড কারখানার মানে কি? ভুতুরে? প্রথমে একটু অবাক হয়ে পরাশর বর্মা হেসে উঠেছেন। আরে না না, ভুতুরে হবে কেন? চাকর বাকর পাওয়া আজকাল কিরকম শক্ত জানেন তো, তাই একটু বৈজ্ঞানিক ব্যবস্থার পরিচয় তার বাড়িতে তারপর আরো অনেক পেয়েছি, কিন্তু সে প্রসঙ্গ আজ থাক। সেখানে তারপর ঢুকেছি। সাদা সিধেভাবে সাজানো সেটি সাধারণ বসবার ঘর, শুধু চেয়ার টেবিলের বদলে দেশি ধরনের নিচু গদি দেওয়া বসবার আসন। তার একটিতে বসতে না বসতেই আক্রমণ শুরু হয়েছে। পরাশর বর্মা এই ঘরে বসেই বোধহয় কাব্যচর্চা করছিলেন। ঘরটাতে চারিদিকে আমার চোখ বোলানো শেষ হতে না হতেই দেখি সামনে বাঁধানো খাতাগুলি উপস্থিত। পরাশর প্রথম খাতাটি তুলে নিয়ে আমার হাতে দিয়ে বললেন, আপনি নিজে থেকে আমার খোঁজ করতে আসবেন ভাবতেই পারিনি, কিন্তু এসেছেন যখন তখন আপনাকে সব না পড়িয়ে ছাড়ছি না। কি খাবেন বলুন, চা না কফি? বিমূঢ়ভাবে খাতাগুলির দিকে চেয়ে চা না কফি সায় দিয়েছি মনে নেই। ভদ্রতার খাতিরে প্রথম খাতাটা হাতেও তুলে নিতে হয়েছে। তারপর নামাবার অবসর আর পাইনি। একেবারে কবিতার শিলাবৃষ্টি সমানে চলছে। প্রথমটির নমুনা আগেই দিয়েছি, আরেকটি না তুলে দিয়ে পারছি না। পরাশর বর্মার এটি নাকি অত্যন্ত প্রিয় কবিতা। কবিতার নাম পকৌড়ি। পকৌড়ি নিয়ে কোনো সাহিত্যে আধ্যাত্মিক কবিতা অন্তত কেউ লিখেছেন বলে আমার জানা নেই।
পকড়ি তুমি অতি তুচ্ছ, আশা তব নয় মোটে উচ্চ, কি তেলে যা ভাজা হও নাহি তব পরোয়া, তবু তব স্বাদ কভু পায় না কু ঘরোয়া। তেলে ভাজা বেসন কি ডাল বাটা যাই হোক, তুমি সুলভতম রসনার সম্ভোগ। ওষাদের রহস্য কি কোন মশলায়, জানলে এ দুনিয়ার সব গোল মিটে যায়। রাস্তার ধুলো সে কি সকলের মারানো, ভেজাল তেলের গুণ বারবার পোড়ানো। শুধু তাই নয়, আছে আরো বিশেষত্ব, জনগণ মন দিয়ে খুঁজে সেই তত্ত্ব। কবিতার স্রোতে যখন হাবুডুবু খাচ্ছি এমন সময় কফি এলো। এবার আর ভৌতিক কায়দায় নয়, রক্ত মাংসের চাকরের হাতে কাঠের ট্রের উপরে। কফির পেয়ালা হাতে নিয়ে একটু ফাঁক পেয়ে আসল কথাটা পারলাম। আপনার কাছে একটু বিশেষ দরকারে এসেছিলাম পরাশরবাবু। ঠিক আছে, তার জন্য কিছু ভাববেন না, যে কটা কবিতা আপনার পছন্দ হয় সব আপনি নিয়ে যেতে পারেন বলে পরাশর বর্মা আবার কবিতা পড়বার উপক্রম করলেন। সন্ত্রস্ত হয়ে বললাম, আগে কবিতা সে তো নেবই, কিন্তু তার আগে আমার কথাটা যদি একটু শোনেন। একটা রহস্যের কিনারা করতে আপনার সাহায্য চাই। বেশ তো, কি রহস্যটা বলেই ফেলুন না বলে পরাশর বর্মা ভরসা দিলেন। কিন্তু ওই ভরসা পর্যন্তই। তার আরেকটা কবিতা তখন পড়া শুরু হয়ে গেছে। উপায় নেই, তাই ওই কবিতার ফাঁকে ফাঁকেই কোনো রকমের ঘটনাগুলো তাকে জানালাম। তার কানে কথাগুলো গেল কিনা তাই সন্দেহ। ফল যে কিছু হবে সে আশা তখন আর নেই। মনে মনে এই কাব্যপাগল মানুষটার কাছে রহস্যের মীমাংসা করতে আসাটাই আহাম্মকি হয়েছে বলে নিজেকে এখন দোষ দিচ্ছি। কবে কি সামান্য একটা রহস্যের কিনারা করেছিল বলে তার বুদ্ধিশুদ্ধি সম্বন্ধে অত উঁচু ধারণা করাই অন্যায় হয়েছে মনে হচ্ছিল। রহস্যের মীমাংসার আর দরকার নেই, এ লোকের হাত থেকে ছাড়া পেলেই এখন বাঁচি। নিজের বক্তব্য শেষ হবার পর ভদ্রতার খাতিরে আরও ঘণ্টাখানেক কবিতা শুনে মাথা যখন ঝিমঝিম করছে তখন একটু ফাঁক পেয়ে বললাম, আজ আবার একটু কাজ আছে পরাশরবাবু, তাই এখন না উঠলেই নয়। বেশ একটু হতাশ হয়ে পরাশর বর্মা বললেন, এক্ষুনি উঠবেন? কিন্তু সবে তো একটি খাতাই মোটে শেষ হয়েছে। সভায় অন্য খাতাগুলোর দিকে চেয়ে বললাম, এই একটা খাতাতেই যা পেলাম তাই আগে সামলাই দাঁড়ান। এত ভালো জিনিস সব একসঙ্গে হজম করতে পারবো না যে। কথাটার মধ্যে বিদ্রুপের সুরটা খুব প্রচ্ছন্ন ছিল না। পরাশর বর্মা খুশি হয়েই বললেন, তা ঠিক বলেছেন, আবার একদিন শোনানো যাবে, কি বলেন? আমার উৎসাহের অভাবটা লক্ষ্য না করেই পরাশর বর্মা আবার বললেন, কিন্তু আপনার রহস্যের কিনারাটা তো করে ফেলতে হয়। এবার অসন্তোষটা গোপন না করেই বললাম, না থাক, তার আর দরকার নেই। পরাশর বর্মা এবার উল্টো বুঝলেন, যেন প্রসন্ন হয়েই বললেন, ও নিজেই এর মধ্যে মীমাংসা করে ফেলাই অবশ্য উচিত। রহস্যটা এমন কিছু নয়। এমন কিছু নয়? রাখবো না অবাক হবো বুঝতে না পেরে বেশ ঝাঁজের সঙ্গেই বললাম, রহস্যটা কি না জেনেই বলছেন এমন কিছু সেটা নয়? বাহ! পরাশর এবার যেন অবাক। রহস্যটা না জেনে কিরকম? আপনি এতক্ষণ ধরে বললেন কি তাহলে? আমি তো বলেছি, কিন্তু আপনি তো নিজের কবিতা পড়তেই মত্ত। শুনেছেন আমার কথা কিছু? শুনিনি মানে? এবার পরাশর হাসলেন। আচ্ছা, আমি তাহলে ব্যাপারটা বলি, আপনি মিলিয়ে নিন ঠিক হচ্ছে কিনা। ব্যাপারটা সংক্ষেপে হলো এই, আপনাদের পাড়ায় একটা বাড়ি আছে, পুরানো ভাঙা বাড়ি, কিন্তু বছর 2-1 আগে এক অবাঙালি ভদ্রলোক সেটা কিনে মেরামত করিয়ে প্রায় নতুন করে তোলেন। ভদ্রলোকের নাম এস কাউল। তার কোনো কুলে কেউ আছে বলে আপনারা জানতে পারেননি। ভদ্রলোক একাই বাড়িতে থাকতেন, সঙ্গী শুধু একটি কুকুর। কাউল সাহেব খুব মিশুকে লোক নন। পাড়ায় কারোর সঙ্গে বিশেষ আলাপ পরিচয় তাই তিনি করতেন না। তবে মাঝে মাঝে বাড়িতে জাঁকজমক করে উৎসব খাওয়া দাওয়ার ব্যাপার হতো। হুমড়া চোমড়া বড়লোক, ব্যবসাদার, কারখানার মালিকরাই সাধারণত আসতেন। বড় বড় গাড়িতে রাস্তা ভর্তি হয়ে যেত। নাচ গানের ব্যবস্থাও থাকতো। আপনারাও কেউ কেউ এইসব উৎসবের 2-1টিতে নিমন্ত্রণ পেয়েছেন। কিন্তু তার নিজের সাজগোজ থেকে তার বাড়ির সব কিছু ব্যস্ততার মধ্যে তার রুচির পরিচয়। তার অমায়িক ব্যবহার, বিশেষ করে রেশমি পাকা চুলদারির ভিতর দিয়ে তার মুখের সৌম্য প্রসন্নতা আপনাদের ভালো লেগেছে। কথা তার মুখে কমই শুনেছেন।
শুধু বাংলা পড়তে পারতেন না বলে নয়, ভদ্রলোক কথাই বলতেন কম। বাড়িটা তখনই আপনাদের অদ্ভুত লাগতো। উৎসব হয়ে যাবার পরদিনই সকালেই আবার নিঝুম। মাঝে মাঝে কুকুরের ডাক ছাড়া বহুকাল আর তারপর সেখানে কোনো সারা শব্দই পাওয়া যেত না। মনে হতো উৎসবটাই যেন শেষ স্বপ্ন। ওই ভুতুরে গোছের নির্জন বাড়ি যে এক রাত্রে আলোয় ঝলমলে মানুষজনে গমগম করে উঠেছে, তখন বিশ্বাসই হতে চাইত না। মাঝে মাঝে কাউল সাহেবকে বাড়ি থেকে বেরোতে কি ঢুকতে অবশ্য দেখা যেত। বাড়ির দরজার সামনে ট্যাক্সি দাঁড় করিয়ে দরজার তালা দিয়ে তিনি শুধু একটা ছড়ি হাতে ট্যাক্সিতে উঠে কোথায় যে যেতেন আপনারা জানেন না। পরাশর বর্মা একটু থামতেই সবিস্ময়ে বললাম, আশ্চর্য। আশ্চর্যটা কি? সব কথাই আপনার শুনেছি, এই তো। দাঁড়ান, আগে বাকি সবটা মেলে কিনা দেখুন। পরাশর বলতে শুরু করলেন, আমাকে থ বানিয়ে। শেয়ার মার্কেট বা ওই রকম কোনো জায়গায় যে তিনি যেতেন, এইটি আপনারা অনুমান করতেন মাত্র। এ নিয়ে বিশেষ মাথা কেউ ঘামায়নি, দরকারও হয়নি। একদিন শুধু পাড়ার ছেলেরা ওই বাড়ির দরজাতেই সরস্বতী পুজোর চাঁদার জন্য তাকে ধরেছিল। তিনি করে একটা 100 টাকার নোট এতটুকু দ্বিধা না করে চাঁদা হিসাবে দিয়ে যথারীতি দরজার তালা দিয়ে ট্যাক্সিতে উঠে চলে গিয়েছিলেন। কিন্তু একদিন হঠাৎ সেই যে দরজায় তালা দিয়ে তিনি বেরিয়ে গেছেন, আর ফেরেননি। তাকে বাড়ি থেকে বেরোতে অবশ্য কেউ দেখেননি, কিন্তু পরপর কয়েকদিন দরজার সামনে তালা ঝুলতে দেখে আপনাদের কেমন আশ্চর্য লেগেছে। কাউল সাহেব গেলেন কোথায়? দিনের বেলায় যে যার নিজের ধান্দায় থাকেন, অত খেয়াল থাকে না, কিন্তু রাত্রে সেই বাড়ির থেকে কুকুরের ডাক শুনে হঠাৎ মনটা সন্দিগ্ধ হয়ে ওঠে। কাউল সাহেবের হলো কি? দিন কয়েক এমনি কাটবার পর পাড়ার অনেকেই একটু ব্যস্ত হয়ে উঠলেন, কিন্তু করবার তো কিছু নেই। তালা ভেঙে পরের বাড়িতে তো ঢোকা যায় না। যা রাগী কুকুর, সেটাও নিরাপদ হবে না। আর পুলিশে খবর দেওয়ার মতো কিছু হয়েছে কিনা তখন তাও বুঝতে পারছেন না। একটা কিছু করা দরকার আপনাদের মনে হলো। আপনাদের ছাড়া আরও অনেকের যেটা হয়েছে পরের দিন বুঝতে পারলেন। ছুটির দিন, পরের পর বড় বড় মোটর আসে আর দরজায় তালা দেখে হতাশ হয়ে চলে যায়। কেউ কেউ আপনাদের কাছে খোঁজ খবরও নিলে। আপনারা কি আর জানেন যে বলবেন? আপনারাই বরং শুনে অবাক হলেন যে যারা এসেছে তাদের অধিকাংশই পাওনাদার। শুনলেন অনেকেই নাকি কাউল সাহেবের কাছে অনেক টাকা পায়। ফাটকা বাজারে কাউল সাহেব নাকি বড় দাও মারতে গিয়ে কাত হয়ে গা ঢাকা দিয়েছেন। পাওনাদাররা নাকি একজোট হয়ে তার বাড়িটা নিলামে তোলবার ব্যবস্থা করেছেন। এও কদিন বাদে শুনলেন। কিন্তু বাড়ি নিলামে আর উঠল না। কাউল সাহেব উধাও হওয়ার হপ্তাখানেক বাদেই একদিন দেখেন বাড়ির বাইরের দরজায় তালা খোলা, ভিতরে মিস্ত্রি লেগেছে, আবার বাড়ির মেরামত আর চুনকাম করতে। ব্যাপার কি? কে এলেন আবার এ বাড়িতে? আপনাদের কৌতূহলী হয়ে বেশিক্ষণ থাকতে হলো না। বাড়ির পাশ দিয়ে যেতে না যেতেই বাড়ির নতুন মালিক নিজেই গায়ে পড়া হয়ে এসে আলাপ করলেন আপনাদের সঙ্গে। মনে হলো বেশ মিশুকে। খালি গায়ে ধবধবে পৈতের সঙ্গে কাঁধে গামছা ফেলা, পরনে 8 হাতি খাটো ধুতি, পায়ে খরম, বেলের মতো চাঁচা ছোলা মাথা ভর্তি টাক, কামানো গোল মুখের সঙ্গে যেন মানানসই করে তৈরি। কথায় একটু রার দেশের টান। ভদ্রলোক নিজে থেকেই আলাপ পরিচয় করেছেন ও সারাক্ষণ নিজের কথাই বলেছেন। এসেছিলেন কিছু জানা যায় কি না চেষ্টা করে দেখতে। ভদ্রলোকের অনর্গল কথার তোড়ে দিশেহারা হয়ে মনে হয়েছে ছাড়া পেলে বাঁচেন। ভদ্রলোকের নাম বিশ্বম্ভর রায়। তার সব কথাই শুনেছেন। কাউল সাহেবের তার সব পাওনাদারের মতো তিনিও কেমন করে ফাঁকে পড়তে বসেছিলেন। নেহাত বরাত জোরে কী করে কাউল সাহেবের অন্তর্ধানের আগে তার কাছ থেকে বাড়িটা নিজের নামে কিনে নিতে পেরেছেন। বাড়িটা পেয়েও এখনও কি গণ্ডগোল তাকে পোহাতে হচ্ছে। অন্য পাওনাদাররা সারাদিন কিভাবে এসে জ্বালাতন করছে, কেউ কেউ বাড়ি বিক্রি নাকচ করবার চেষ্টাও নাকি করছে। এইসব কাহিনী তিনি বলে গেছেন। কাউল সাহেবের উদাও হওয়া যত অদ্ভুতই হোক, 2-4 দিন বাদে আপনারাও ব্যাপারটা প্রায় ভুলতে বসেছিলেন। এমন সময় আপনাদের পাড়াই যে মিউনিসিপ্যাল পুকুরটায় ছেলেরা সাঁতার কাটে, তার তলা থেকে একটা ছড়ি একটি ছেলে ডুব দিতে গিয়ে তুলে এনেছে। সেই ছড়িটা এমন কিছু আশ্চর্য জিনিস নয়, তবু আপনাদের 2-1 জনের মনে হয়েছে ঠিক সেই রকমই ছড়ি যেন কাউল সাহেবের হাতে আপনারা দেখেছেন। ব্যাপারটা এত সামান্য, এ নিয়ে পুলিশে যাওয়া যায় না, অথচ মনের সন্দেহ দূর হয় না।
কজনে মিলে বিষয়টা নিয়ে আলোচনা করতে গিয়ে রহস্যটা যেন গভীর হয়ে উঠেছে। আপনাদের মনে পড়েছে যে বিশ্বম্ভরবাবু কখন কবে যে তালা খুলে ও বাড়িতে ঢুকেছেন আপনারা কেউই দেখেননি। সেটাও না হয় অগ্রাহ্য করা গেল, কিন্তু বিশ্বম্ভরবাবুর চালচলন কেমন অদ্ভুত মনে হয়েছে এবার। সেই প্রথম কদিন সকলের সঙ্গে মেলামেশার পর তিনি যেন ডুব মেরেছেন একেবারে। মিস্ত্রি মজুর বাড়িতে আর খাটছে না, তালা দেওয়া না হলেও দরজা বন্ধই থাকে বেশিরভাগ। রাত্রে মাঝে মাঝে কুকুরের ডাক ছাড়া বাড়ি আগেকার মতোই যেন নিস্তব্ধ। এর মধ্যে পাড়ার একটি রাস্তায় এক রাত্রে কাউল সাহেবের সেই কুকুরটাকে একটি ছেলে নটার শোর বায়োস্কোপ ভাঙবার পর বাড়ি ফেরবার পথে দেখতে পায়। বিশ্বম্ভরবাবুকেও নাকি গভীর রাত্রে কেউ কেউ ব্যস্ত সমস্ত হয়ে নির্জন রাস্তায় হাঁটতে দেখেছে। তাকে অনুসরণ করতে গিয়ে কিন্তু ফল হয়নি কিছু। তিনি যেন বুঝতে পেরে এদিক ওদিক ঘুরে বাড়িতেই ফিরে এসেছেন। সমস্ত ব্যাপারটা জড়িয়ে আপনাদের মনে একটা দারুণ সন্দেহ জট পাকিয়ে উঠেছে। কাউল সাহেব সত্যিই দেনার দায়ে পালিয়েছেন, না তার অন্তর্ধান হওয়ার ব্যাপারে অন্য কোনো রহস্য আছে? কাউল সাহেবের সঙ্গে বিশ্বম্ভরবাবুর সম্পর্কটা কি ও কতটা তা নিয়েও আপনাদের মনে সন্দেহ জেগেছে। শুধু নিজেদের মনের এই সন্দেহ নিয়ে পুলিশের কাছে যাওয়া এক্ষুনি সঙ্গত হবে কি? ঠিক করতে না পেরে আমার কাছে এসেছেন। কেমন? উত্তর দেবার আগে বেশ কিছুক্ষণ অবাক হয়ে পরাশর বর্মার দিকে তাকিয়ে রইলাম। তারপর বললাম, আপনি ঠিকই ধরেছেন, সমস্ত ব্যাপারটা মোটেই স্বাভাবিক মনে হচ্ছে না। সাংঘাতিক কিছু এর ভিতর থাকতে পারে বলে মনে হচ্ছে, তাই না? বাধ্য হয়ে স্বীকার করলাম যে আমাদের আশঙ্কা সেই রকম। পরাশর বর্মা গম্ভীর হয়ে খানিক চুপ করে থেকে বললেন, যেমন কাউল সাহেব পালিয়ে যাননি তাকেই কেউ হয়তো সরিয়ে ফেলেছে। পুকুর থেকে ছড়িটা পেয়ে এইরকমই অনুমান হয়। উৎসাহিত হয়ে উঠে বললাম, আমরা ঠিক তাই ভেবেছি, শুধু ছড়িটা পাওয়া গেলেও লাশটা কেন পাওয়া যায়নি তাই বুঝতে পারছি না। লাশটা তো বাড়ির ভিতরেই থাকতে পারে। পরাশরের গলা অত্যন্ত গম্ভীর। অবাক হয়ে বললাম, বাড়ির ভিতর? তাহলে তাহলে লাশ আর খুনে দুই যাতে ধরা পড়ে তার ব্যবস্থা এক্ষুনি করা দরকার বলে পরাশর পাশের ফোনটা তুলে নিলেন। ও কি, ফোন করছেন কোথায়? সবিস্ময়ে জিজ্ঞাসা করলাম। ততক্ষণে ফোনের নম্বর ঘোরানো হয়ে গেছে। হ্যালো বলে পরাশর যার নাম করলেন তিনি যে পুলিশের গোয়েন্দা বিভাগের মস্ত বড় কর্মচারী তা জানি বলে আমি আরও অবাক। বিমূঢ়ভাবে পরাশরের ফোনের আলাপ শুনতে লাগলাম। হ্যাঁ, আমি পরাশর। না না, গদাধর না, পরাশর। হ্যাঁ, পরাশর বর্মা, কবি পরাশর বর্মা। না না, কবিতা শোনাতে ডাকছি না, ডাকছি তোমাদেরই একটু উপকার করতে। নিতাই মুস্তফি স্ট্রিটের এস কাউল সম্বন্ধে কোনো কৌতূহল আছে কি? আছে? বেশ, তার অন্তর্ধান রহস্যের কিনারা করতে চাও? কাউল সাহেবকে কেউ সরিয়েছে সন্দেহ করছো? ভালো ভালো, আমাদের কৃত্তিবাসবাবুরও সেই মত। কৃত্তিবাসবাবু কে? চিনবে না ঠিক, সাহিত্যের খবর তো রাখো না। তিনি মস্ত বড় এক কাগজের সম্পাদক, কবিতা শুনতে এসেছেন আমার বাড়িতে। যাক, এখন ওসব কথা সময় নেই। কাউল সাহেবের লাশ পাচ্ছ না? পাবে লাশ আর খুনি একসঙ্গেই। এক্ষুনি চলে যাও মুস্তফি স্ট্রিটে। বিশ্বম্বরবাবুকে এখনও পেতে পারো, ওয়ারেন্ট নিয়ে যাও সঙ্গে। একেবারে দেখা মাত্র গ্রেপ্তার। হ্যাঁ হ্যাঁ, গ্রেপ্তার। প্রমাণ? প্রমাণ তিনি নিজেই। তার অনেক কীর্তি ঘাঁটলে বেরোবে। হ্যাঁ, তিনিই লাশ, তিনিই খুনি। ওধারে গোয়েন্দা বিভাগের উচ্চ কর্মচারী আর এধারে আমাকে সমানভাবে বিমূঢ় করে পরাশর বর্মা ফোনটা তৎক্ষণাৎ নামিয়ে রেখে দিলেন। বিস্ময়ের ধাক্কাটা একটু সামনে নিয়ে জিজ্ঞাসা করলুম, আপনি হঠাৎ খেপে গেলেন নাকি? না আপনাদের মধ্যে এরকম ঠাট্টাই আর কি চলে? ঠাট্টাই আর কি? পুলিশের লোকের সঙ্গে এমনি যত বন্ধুত্বই থাক সকল ব্যাপারে ঠাট্টাই আর কি চলে না। তার মানে বিশ্বম্বরবাবু কাউলের লাশ আর খুনে একথার মানে কি? মানে যা বলেছি তাই। কাউল বলে কেউ নেই। বিশ্বম্ভর রাই কাউল সেজে দুনিয়া শুদ্ধ সকলকে ঠকিয়েছেন। এখন বিশ্বম্ভর হয়ে জাল গুটিয়ে আবার অন্য মৃগয়ে যাবার তালে আছেন। তখন বাংলা বলতেন না, সাদা দাড়ি গোঁপ দিয়ে সৌম্য বিদেশি সেজে থাকতেন। এখন আবার বাংলা চেহারাটা বের করেছেন। সকলকে ফাঁকি দেবেন বলেই যেখানে যা পেয়েছেন হাতিয়ে নিয়ে বাড়িটি নিজেকেই অন্য নামে বিক্রি করে গেছেন।
কিন্তু চোখে কিছু না দেখে শুধু আমার কাছে গল্প শুনে আপনি এই রহস্য বুঝলেন কি করে? বুঝলাম কুকুরের ডাকে। কুকুরের ডাকে? হ্যাঁ, কুকুরের ডাকে। যুধিষ্ঠিরের বেলায় জম কুকুর সেজেছিলেন, আর বিশ্বম্ভর বাবুর বেলায় কুকুরই জম হলো। কাউল সাহেব উদা হওয়ার পরও আপনারা বাড়িতে কুকুরের ডাক শুনেছেন। আপনিই বলেছেন কুকুরটা হিংস্র। হিংস্র কুকুর হলে মনিব ছাড়া আর কারো সঙ্গে এক বাড়িতে কিছুতেই থাকতো না। সে যে বন্ধ থাকে কোনো ঘরে তাও নয়, কারণ একদিন তাকে রাস্তায় ঘুরে বেড়াতে একজন দেখেছেন। সেদিন কোনো রকমের দরজা খোলা পেয়ে কুকুরটা বেরিয়েছিল, আর বিশ্বম্ভরবাবুও তাকে খুঁজতে নির্জন রাস্তায় রাত্রে বেরিয়েছিলেন। বিশ্বম্ভরবাবু সব ভোল পাল্টেছিলেন, শুধু কুকুরটার প্রতি মায়ায় তাকে কোথাও সরিয়ে দিতে কি মেরে ফেলতে পারেননি। আশা করি এতক্ষণে পুলিশের গাড়ি রওনা হয়ে পড়েছে তাকে ধরতে। মুখ থেকে আপনা থেকে বেরিয়ে গেল, সত্যি কি বলে যে আপনার প্রশংসা করব ভেবে পাচ্ছি না। পরাশর বর্মা সলজ্জে একটি হেসে বললেন, তাহলে কোন কবিতাগুলো নেবেন? তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই। গল্প পাঠ তোমাদের ভালো লেগে থাকলে তোমাদের কাছে আবারও অনুরোধ থাকলো, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে তোমাদের মূল্যবান মতামত পাঠানোর জন্য। ধন্যবাদ।